বুয়েট প্রিলিতে যারা উত্তীর্ণ হয়েছে তাদের সবাইকে কংগ্রাচুলেশনস। যারা পারোনি তাদের কোনো মন খারাপ করার কারণ নেই, লাইফে সেটব্যাক আসবে, আপনাকে মেনে নিয়ে এগিয়ে যেতে হবে। দ্যাটস জাস্ট প্রিটি মাচ ইট। এখন প্রশ্ন হচ্ছে যারা অলরেডি এই প্রিলিতে পাস করে গেছো তাদের কিন্তু সামনে ফেব্রুয়ারি মাসের 13 তারিখে রিটেন এক্সাম। সো বেশ কিছু কোয়েশ্চেন আছে, কিভাবে প্রিপারেশন নিব এক্স্যাক্টলি, এই যে আমাদের 2 সপ্তাহ আছে, 2 সপ্তাহে কি করবো চলো তোমাদের একটু ভালোভাবে বুঝিয়ে দিই। সো ভ্যালেন্টাইন্স ডের আগের দিনে আপনাদের সাথে হয়তোবা একটা চরম হচ্ছে যে ভালোবাসার দিবস হয়ে যেতে পারে বুয়েটের, বাট কি করতে হবে কি না করতে হবে আপনাকে ভালো করে ব্যাখ্যা দিচ্ছে। প্রথম যে প্রশ্নটা আমি অনেক সময় পাই সেটা হচ্ছে যে প্রিলির মার্কস, প্রিলিতে মার্কস ম্যাটার করে কিনা, ম্যাটার করে কিনা। আমি যতটুকু জানি করে না, মানে as far as I know it really doesn't, so no, খুব একটা ম্যাটার করে না। আমি যতটুকু জানি বুয়েটের প্রিলি এক্সামের পরে একদম রিটেন এক্সামটাকে আলাদাভাবে সেট আপ করে, প্রিলি জাস্ট পাস করলেই ডান। দেন ওইটার হচ্ছে যে র্যাঙ্কিংটা as far as I know হচ্ছে যে ম্যাটার করে না। যদি আমি ভুল হয়ে থেকে আমাকে কমেন্টে কারেক্ট করেন, বাট আমার যতটুকু এত বছরের জানা সেটাতে হচ্ছে যে ম্যাটার করে না। সেকেন্ডলি এখন যেটা দরকার সেটা হচ্ছে যে আমাদের কি আসবে। আপনারা সবাই যারা পরীক্ষা দেন তারা সবাই জানেন আমাদের সময় 2018 ব্যাচে 60টা কোয়েশ্চেন আসতো, 3 ঘন্টা এক্সাম, এখন মনে হয় 40টা কোয়েশ্চেন আসে এবং আপনাদেরকে 2 ঘন্টা এক্সাম দিতে হয়। সো 13টা করে 3 13 39 এবং সাথে আরেকটা হচ্ছে যে কোনো একটা সাবজেক্ট থেকে আসে। তো এইভাবে হচ্ছে টোটাল 40টা কোয়েশ্চেন এখন সাধারণত আপনাদেরকে 2 ঘন্টা অ্যান্সার করতে হবে। 3 ঘন্টায় 60টা কোয়েশ্চেন অ্যান্সার করার থেকে 2 ঘন্টায় 40টা কোয়েশ্চেন অ্যান্সার করা একটু ডিফিকাল্ট বেশি। এটা রিজন হচ্ছে যত সময় পাওয়া যায় তত আপনার ব্রেইনটা আসলে ওই এক্সামের সিচুয়েশনের সাথে আসলে কোপ আপ করতে পারে। তো যত কম টাইমে আপনাকে এক্সাম দিতে হবে তত বেশি হচ্ছে যে আপনার আসলে বলতে পারেন মেন্টাল প্রেশারটা বাড়বে। সো 2 ঘন্টায় 40টা অ্যান্সার করা মানে হচ্ছে বেশ টাফ একটা গেম। এখন প্রশ্ন হচ্ছে কাট মার্কস কত হয়। এই জিনিসগুলো জানা থাকলে আপনাদের জন্য অনেক হেল্প আউট হবে। আই উইশ আমাকে এই জিনিসগুলো বলতো, তাহলে আমার হয়তো আজকে বুয়েটের র্যাঙ্কিংটা আরেকটু বেটার হইতো। কাট মার্কস কত হয় এটা আসলে প্রত্যেকটা বছর ভ্যারি করে। যেমন গত বছর আমার আইডিয়া মতে বুয়েটের কাট মার্কস যথেষ্ট হাই ছিল, বিকজ কোয়েশ্চেন অনেক ইজি আসছে। সো কোয়েশ্চেন ইজি এবং কঠিনের উপর ডিপেন্ড করে। হাউএভার আমি ধরে নিতে পারি যে যদি আপনি 30 থেকে 32টা পারেন, 30+ যদি আপনি প্রপারলি অ্যান্সার করে আসতে পারেন, আপনি একটা সিট অন্তত আপনার পেয়ে যাওয়া উচিত। মানে মোটামুটি হচ্ছে যে 300 মার্কস মানে অনেক। সাধারণত আমাদের সময় হচ্ছে যে 350 মার্কস আমরা কাট মার্ক ধরতাম। তো সেই হিসাবে 400-র মধ্যে 300 মার্ক পেলে আপনার অবশ্যই আপনি একটা সেফ জোনে আছেন। তো চেষ্টা করেন অ্যাটলিস্ট 30টা যেন অবশ্যই আপনি কারেক্ট করতে পারেন। এখন চলে আসেন পার্শিয়াল মার্কিং। এটা নিয়ে অনেক ধরনের মিথ আছে। আপনাদের অ্যাডমিশনে যখন খাতা দেখা হয়, আমি অনেক সময় বলি যে অ্যাডমিশন কোচিং সেন্টারগুলোতে খাতা দেখাটা প্রপার হয় না, বিকজ তারা যেভাবে পার্শিয়াল মার্কিং করে আমার জানা মতে বুয়েটে এক্স্যাক্টলি সেভাবে পার্শিয়াল মার্কিং হয় না। আমি বুয়েটে যারা খাতা দেখে, অর্থাৎ যারা বুয়েটের টিচার, আমি তাদের সাথে কথা বলেছি। আমাদের কোচিংগুলোতে যেটা হয় পার্শিয়াল মার্কিং, আপনি কিছু লিখলে পার্শিয়াল মার্কিং দেওয়া হয়। একটা কোয়েশ্চেন আছে, আপনি কোয়েশ্চেন কিছু একটা লিখছেন, আপনাকে 1-2 মার্ক দেওয়া হচ্ছে। ইট ডাজন্ট ওয়ার্ক দ্যাট ওয়ে। একটা কোয়েশ্চেন যদি আপনার 10 মার্ক থাকে, আপনাকে 10-এ 10 তখনই দেওয়া হবে যখন আপনি কমপ্লিটলি সবকিছু ঠিক মতো লিখছেন। এক। দ্বিতীয়ত, আপনাকে পার্শিয়াল মার্কিং তখন দেওয়া হবে যখন আপনি কোয়েশ্চেনের অ্যাপ্রোচ ঠিক করছেন, হাওয়ার মাঝখানে ক্যালকুলেশনে ভুল করছেন, তখন আপনাকে মার্কস দেওয়া হতে পারে। বা একটা কোয়েশ্চেনে ক্লিয়ারলি 2-3টা পার্ট আছে, আপনি ফার্স্ট পার্ট ঠিক করছেন, সেকেন্ড পার্ট ঠিক করছেন, তখন আপনাকে মার্কস দেওয়া হবে। কিছু লিখলেই মার্কস এরকম দেওয়া হয় না। ইন আ লট অফ কেসেস অনেক টিচার সেভাবে খাতা চেকও করে না। আমি যতটুকু শুনেছিলাম বুয়েটের ব্যাপারে, যে সাধারণত বুয়েটের 40টা কোয়েশ্চেন 40 জন টিচার চেক করেন, বা হয়তো বা 20 জন টিচার চেক করেন, অর্থাৎ একটা কোয়েশ্চেন একজন টিচারই চেক করছেন, যেন আপনাদের এই জায়গায় কোনোভাবে টিচারদের বায়াসনেস না চলে আসে যে আমি 40টা কোয়েশ্চেন চেক করলাম, আমি এক মানদণ্ডে চেক করলাম, আরেকজন চেক করলো আরেকজন মানদণ্ডে চেক করলো না, এভাবে করা হয় না। যদি একজন টিচার চেক করে তাহলে একজন টিচার সবগুলো খাতারই একটা কোয়েশ্চেন অথবা এক মার্ক, মানে ফার্স্ট কোয়েশ্চেনটা একজন টিচারই হচ্ছে যে সবগুলো খাতা চেক করছেন। এইভাবে ঘুরে 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 করে খাতাটা যায়। সো এই কারণে আসলে বুয়েটের অ্যাডমিশন টেস্টের রেজাল্টটা খুবই হচ্ছে যে অথেন্টিক হয় এবং এখানে বায়াসনেসের সুযোগটা নাই। এই জন্য কোনো টিচার যদি পার্শিয়াল মার্কিং না দিয়ে থাকে তাহলে ওই ম্যাথে কাউকেই পার্শিয়াল মার্কিংটা দেওয়া হবে না। এই জন্য পার্শিয়াল মার্কিং এর রিস্ক না নেওয়াই বেটার। চেষ্টা করা উচিত একটা ম্যাথকে তুমি ফুললি যেন A to Z অ্যান্সার করে আসতে পারো। আরেকটা যেটা জিনিস সেটা হচ্ছে অনেকে নোটেশন দিতে চায় না, মানে বেশি শর্টকাট ইউজ করে। এটা খুব বাজে একটা আইডিয়া। বেশি শর্টকাট না ইউজ করা ভালো। ইনফ্যাক্ট টিচাররা খুব একটা বেশি শর্টকাটের ম্যাথ পছন্দ করেন না। অনেকে এমন শর্টকাটের ম্যাথ করে বুঝাই যায় না যে আসলে কোথা থেকে কি চলে আসে, বেশি লাইন স্কিপ করে ফেলে। এটা বুয়েটে টিচাররা খুব একটা পছন্দ করেন না। সো বেশি শর্টকাট অ্যাপ্লাই করতে যান না। ট্রাস্ট মি, এটা আপনাকে খুব একটা হেল্প আউট করবেন না। এটা হচ্ছে যে অনেক বছর ধরে এক একজন এক এক কথা বলে আসতেছে, বাট এক্স্যাক্টলি কি হয় সেটা অনেকে কম
কম জানে। আমি চান্স পাওয়ার পর অনেক টিচারের সাথে কথা বলেছি এবং তারা মেজরিটি কেসে বেশি একটা শর্টকাট পছন্দ করেন না। সো এই গেল হচ্ছে যে আমাদের কোন কোন জিনিস মাথায় রাখতে হবে, পপুলার যেসব জিনিসপত্র আমরা শুনে এসেছি সেগুলোর এগেইনস্ট এ মিথ। এবার চলে আসি বুয়েট রিটেনের প্লেবুকের মধ্যে পরবর্তী যে জিনিসটা নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে এই যে আমাদের তো সবকিছু গেল, আমাদের পার্শিয়াল মার্কিং গেল, অনেকগুলো শর্টকাট সম্পর্কে আমরা জেনে ফেললাম। নেক্সট যে জিনিসটা নিয়ে আমরা আলোচনা করতে চাই সেটা হচ্ছে এই যে বুয়েটের রিটেনের প্লেবুকে আমরা এই জিনিসগুলো দেখতে পেয়েছি, এখন আমরা কিভাবে টাইম ম্যানেজমেন্টটা করব। আসেন টাইম ম্যানেজমেন্ট আইডিয়াটা একটু দেখি। আমি ইভেন্টুয়ালি যাবো যে আপনি লাস্ট 2 সপ্তাহে কি কি পড়বেন। টাইম ম্যানেজমেন্ট, টাইম ম্যানেজমেন্টের ক্ষেত্রে একটা জিনিস খুব মাথায় রাখবেন, আপনি যদি একটা ম্যাথ না পারেন ওই ম্যাথটা ওই অ্যাডমিশন হলে বসে দ্বিতীয়বারের বেশি তৃতীয়বার করার খুব একটা সুযোগ আপনি পাবেন না, এটা একদম গিভেন। সো আপনার জন্য বেস্ট শট হবে আপনি একটা ম্যাথের অ্যাট বেস্ট 2 অ্যাটেম্পট রুল নিয়ে রাখবেন। 2 অ্যাটেম্পট রুল, এটাকে আমি বলি 2 অ্যাটেম্পট রুল। 2 অ্যাটেম্পটের বেশি আপনি কোনো ম্যাথে ট্রাই করবেন না এবং এটা আপনাকে অনেক বেশি হেল্প আউট করবে ইন দ্য লং রান। 2টার বেশি আপনি অ্যাটেম্পট নেবেন না, দেখবেন একটা টাইম পরে যে আপনার সবগুলো ম্যাথ হচ্ছে যে ডান হয়ে গেছে। আপনার টিচার অলরেডি মানে আপনি দেখবেন যে হচ্ছে আপনি যদি একটা না পারেন আপনি আগায় গেছেন, আপনার টাইম ওয়েস্ট হচ্ছে না। সো 2 অ্যাটেম্পট রুল এটা মাথায় রাখতে হবে। নাম্বার 5, 6 যে জিনিসটা আপনি মাথায় রাখবেন সেটা হচ্ছে যে ভুলে যাবেন, দ্যাটস নরমাল। আপনি দেখবেন আপনি এতদিন আপনার লাইফে যতগুলো এক্সাম দিয়েছেন আপনি তার থেকে সবচেয়ে টাফেস্ট এক্সামটা আপনার লাইফে সবচেয়ে টাফেস্ট এক্সামটা মোস্ট প্রবাবলি 13 ফেব্রুয়ারি দিবেন, বিকজ আপনার এখানে অনেক স্টেক জড়িত। আপনি অনেকদিন ধরে এই ইউনিভার্সিটিতে পড়ার স্বপ্ন দেখছেন, আপনার প্যারেন্টস ড্রিম জড়িত, সবকিছু মিলে আপনি একটা মেন্টাল প্রেসারে থাকবেন। ইটস প্রিটি নর্মাল যে আপনি জানা ম্যাথ ভুলে যাবেন, সবাই জানা ম্যাথ ভুলে যাবে, অজানা ম্যাথ তো কেউ পারবেই না, আর জানা ম্যাথই সবাই ভুল করে আসবে, এটাই নর্মাল। বুয়েট অ্যাডমিশন টেস্ট ইজ অ্যাবাউট কারেক্টিং দ্য মোস্ট নাম্বার অফ কোয়েশ্চেন্স দ্যাট ইউ নো, নট coming up with solutions with the question that you don't know about. আপনি যে প্রবলেমগুলো জানেন না বা পারেন না সেগুলোর সলিউশন আপনি বের করতে পারবেন না পরীক্ষার হলে বসে। আপনার কাজ যেটা আপনি অলরেডি জানেন সেইটা যেন ভুল না হয় সেটাকে এনশিওর করা, অর্থাৎ এফিসিয়েন্সিতে হচ্ছে আপনাকে ফোকাস করা। বাট আপনি ভুলে যাবেন এন্ড দ্যাটস নরমাল। সো ভুলে গেলে প্যানিক করবেন না প্লিজ, এটা মাথায় রাখবেন। ডু নট প্যানিক, ভুলে গেলে প্যানিক করবেন না, ডু নট প্যানিক। প্যানিক করাটা সবচেয়ে বড় হচ্ছে যে আপনার এখানে লস। আমি আপনাকে খুব সিম্পল একটা লজিক আজকে লাইফে শিখাই দিই, ইট উইল হেল্প ইউ আ লট ইন লাইফ, এবং ট্রাস্ট মি দিস ইজ সামথিং দ্যাট হেল্প মি আ লট। এবং আমি জানি ইট মে সাউন্ড ভেরি সিলি, বাট খুবই সিম্পল একটা কোয়েশ্চেন আমি আপনাকে করব। একটা সিচুয়েশন আপনি পড়েছেন, উইল বিং ওয়ারিড হেল্প ইউ আউট ইন এনি ওয়ে? আপনি একটা জিনিসটা টেনশনে আছেন, টেনশন করলে সেটা সলিউশন হবে না, দেন টেনশন কইরেন না। আপনাকে এইভাবে নিজের মাইন্ডটাকে ট্রেন করতে হবে। ইট সাউন্ড সিল, আপনি বলবেন যে হ্যাঁ ভাই কেউ তো ইচ্ছা করে টেনশন করে না, ইন লট অফ কেসেস ইয়েস আমরা ইচ্ছা করে টেনশন করি, আমরা নিজেদের মাইন্ডকে কখনো এইভাবে ট্রেন করার চেষ্টা করি না। ইউ হ্যাভ টু ফার্স্ট আইডেন্টিফাই যে এই দুনিয়াটা প্রবলেমের সলিউশন চাই, প্রবলেমের জন্য আরেকটা মাথার টেনশন অ্যাড করতে চায় না, দ্যাটস আ বার্ডেন। এবং আপনি বার্ডেনটাকে না অ্যাড করে বরং সলিউশনের দিকে যান। একটা ম্যাথ পারেন নাই, এখন এটা প্যানিক করে কোনো লাভ আছে না, ইট ইজ লস ফর ইউ। এটাকে রেখে সুন্দর মতো সামনে আগে যান, ইনশাআল্লাহ আপনি ভালো করবেন। তারপরে চলে আসেন নাম্বার 7। নাম্বার 7 যে জিনিসটা নিয়ে আলোচনা করতে চাই সেটা হচ্ছে টাইম ম্যানেজমেন্ট। তো গেল, ভুলে যাবেন, দ্যাটস নরমাল। এখন প্রশ্ন হচ্ছে ভাইয়া আপনি কোনটা আগে স্টার্ট করবেন কোনটা পরে স্টার্ট করবেন? অর্থাৎ আমি এখন দিব হচ্ছে যে এক্সাম স্ট্র্যাটেজি নিয়ে আলোচনা। এক্সাম স্ট্র্যাটেজির ক্ষেত্রে আমি অলওয়েজ আসলে শুরু করতাম কেমিস্ট্রি দিয়ে, কারণ কেমিস্ট্রিতে টাইম সেভ করা যায়। মুখস্থ বিদ্যার প্রশ্ন পারলে পারছি নাইলে নাই। মনে করেন একটা কেমিস্ট্রি আমাকে একটা সংকেতের হচ্ছে নাম লিখতে দিয়েছেন, সংকেত আমি পারি না, তো আমার কি লাভ আছে সারাদিন মারামারি করে? পারবো তো না, কারণ ওটা তো মুখস্থ জিনিস, তো পরীক্ষার মাথায় আসবে না। এমন না যে ম্যাথ আমি একটু গুতাগুতি করলে সলভ হয়ে যাবে, এর মানে আমি পারতেছি না, বাদ, ঠিক আছে। তো আমি এইভাবে কেমিস্ট্রি দিয়ে হচ্ছে সবসময় শুরু করতাম। এতে আমার সবচেয়ে বড় যেটা সুবিধা হতো, আমার টাইম অনেক বেঁচে যেত। হাউএভার সবাইকে যে এইভাবে শুরু করতে হবে তা না, আপনি সেটা দিয়ে স্টার্ট করেন যেটাতে আপনি সবচেয়ে বেশি কনফিডেন্ট, মোস্ট কনফিডেন্ট, যেটাতে আপনি সবচেয়ে বেশি কনফিডেন্ট এবং আপনার যেটাতে সময় কম লাগে। মোস্ট কনফিডেন্ট হওয়ার পাশাপাশি যেটাতে সময় কম লাগে সেটাকে ট্রাই করেন। এই জন্য আমি অলওয়েজ ম্যাথটা পরে ট্রাই করতে বলি, বিকজ ম্যাথ করতে সাধারণত টাইম বেশি লাগে। আমি সবার আগে হচ্ছে কেমিস্ট্রি দিয়ে স্টার্ট করেছি, দেন আমি ম্যাথে গেছি, তারপর আমি ফিজিক্সে গেছি, বিকজ আমি ফিজিক্সে দুর্বল ছিলাম। যদিও ইটস অ্যান আইরনিক্যাল থিং, বিকজ আমি এখন ফিজিক্স পড়াই, বাট ওই সময় আমি ফিজিক্সে আসলে উইক ছিলাম। সো এইভাবে হচ্ছে আমার লাইফের জার্নিটা গেছে। সো আমি আপনাকে খুব ভালো একটা সাজেশন দিব, চেষ্টা করেন যেটাতে আপনি সবচেয়ে কনফিডেন্ট সেটা দিয়ে স্টার্ট করতে, এবং বেশি লেংদি যেটা না সেটা দিয়ে স্টার্ট করতে। ইট উইল হেল্প ইউ আ লট, এটা আপনার মাথায় রাখতে হবে। গেল মোস্ট কনফিডেন্ট। নাম্বার 2, আপনি যখন একটা কোয়েশ্চেন অ্যান্সার করছেন চেষ্টা করেন হচ্ছে যে প্রথম 30 মিনিটের মধ্যে, ফার্স্ট 30 মিনিটস পেস আপ। First 30 minutes should be the
কেসেস যেখানে আপনি দেখেই বুঝতেছেন এই ম্যাথটা আমার কমন পড়ছে। সো কোয়েশ্চেনটা নেন, একটা স্ক্যান মারেন, আচ্ছা এটা কমন পড়ছে, এটা কমন পড়ছে, এটা কমন পড়ছে, এটা কমন পড়ছে। আপনি দেখলেন আপনার টোটাল 26টা বা 25টা কোয়েশ্চেন কমন পড়ছেন। বিশ্বাস করেন যদি আপনি 25 বা 26টা কোয়েশ্চেন কমন দেখেই বলতে পারেন যাচ্ছে এটা আমি কমন পড়ছে, এটা আমি দেখছি, এটা আমি পারি, এটা এইভাবে অ্যাপ্রোচ করতে হয়, বা এটা সংকেত এটা, ইউ আর গানা গেট ইন। ট্রাস্ট মি অন দ্যাট। যদি আপনি 25 থেকে 26টা অন্তত ফার্স্ট দেখায় দেখে ফেলতে পারেন, বিকজ 25 থেকে 26টা যখন আপনার অ্যান্সার করা হয়ে যাবে, আপনার কাছে যখন সময় থাকবে তখন আপনি বাকিগুলা কোনো না কোনো ভাবে গুতায় গুতায় বের করে ফেলতে পারবেন। বাট এই 25 থেকে 26টা আপনার মাথায় আগে হচ্ছে ক্লিক করাটা খুবই ইম্পর্টেন্ট, এবং এটা আপনাকে একটা বিশাল কনফিডেন্স দিবে। সো আগে 25 থেকে 26টা হচ্ছে যে দেখে ফেলেন যে আপনি পারেন কিনা, এবং ওগুলোকে সবার আগে আগে হচ্ছে অ্যান্সার করা স্টার্ট করেন। প্রথম 30 মিনিটসে চেষ্টা করেন ম্যাক্সিমাম কোয়েশ্চেন অ্যান্সার করতে। যদি আমি আপনাকে একদম প্লে বুক দেই, আপনাকে 1 ঘন্টা 20টা অ্যান্সার করতে হবে, রাইট? 2 ঘন্টা যদি পরীক্ষা হয়, 1 ঘন্টা 20টা অ্যান্সার করা মানে কি? মানে হচ্ছে যে আপনাকে আধা ঘন্টার মধ্যে 10টা অ্যান্সার করতে হবে। আপনি চেষ্টা করেন প্রথম আধা ঘন্টার মধ্যে যেন আপনি 12টা অ্যান্সার করতে পারেন। যদি আপনি প্রথম আধা ঘন্টা 12টা অ্যান্সার করে ফেলতে পারেন, বাস এখন আপনি আগায় যাবেন। বিকজ আপনি যদি ভিডিওটা দেখতে থাকেন, আপনি অলরেডি জানেন যে আসলে আপনার বুয়েটে আপনি কততম হবেন সেটা আপনি শিওর না, কারণ যারা জানে বুয়েটে তার র্যাঙ্কিং নিশ্চিত, ওই ভিডিও দেখতেছেন, ওটা আমি জানি। সো আপনি দেখতেছেন মানে হচ্ছে আপনি মোস্ট প্রবাবলি এমনই কোনো মানুষ যে হয়তো বা বুয়েট প্রিলিতে ঠিক আছে এবং আপনি এখনো বুয়েটের চান্স পাবেন, এখানেও কনফিডেন্স নাই। আপনি কনফিডেন্ট বাট আপনি এখনো শিওর না। সো এরকম বাচ্চাদের যেটা হয় জেনারেলি, তারা সবাই আসলে অ্যাট বেস্ট 30 থেকে 35 এরকম অ্যামাউন্ট অফ কোয়েশ্চেন অ্যান্সার করে আসে। এর মানে সে কিন্তু সবগুলো অ্যান্সারও করে না। ইন আ লট অফ কেসেস সে 6 থেকে 7টা অ্যাটেম্পটই করে না। 6 থেকে 7টা অ্যাটেম্প না করা মানে বুঝতেছেন কতগুলো সময় বেঁচে যাচ্ছে। তাহলে আপনি যদি 30 মিনিটের মধ্যে 12টা অ্যান্সার করে ফেলতে পারেন, তাহলে বাকি 30 মিনিটের মধ্যে আপনি 10 এর 10টা অ্যান্সার করতে পারেন। যখন আপনার 22টা অ্যান্সার করা হয়ে গেছে, বাকি 1 ঘন্টা বসে বসে আপনি আর 10টা অ্যান্সার করতে পারলে আপনার ডান। সো আপনাকে এরকম ভাবে মাথায় মানে চিন্তা করে তারপর আগাইতে হবে। চেষ্টা করেন প্রথম 30 মিনিটের মধ্যে বাজিমাত করে ফেলতে, যেন আপনি একটা হিউজ নাম্বার অফ হচ্ছে যে মানে ব্যাকআপ পেয়ে যান, একটা বুস্ট পেয়ে যান। ওকে, এটা গেল হচ্ছে যে আপনার এক্সাম স্ট্র্যাটেজি। এক্সামের থার্ড যে স্ট্র্যাটেজিটা আমি বলবো, যে যদি আপনি এটা অ্যাপ্লাই করতে পারেন তাহলে খুব ভালো হয়। সেটা হচ্ছে অবশ্যই যখন আপনি এক্সামটা দিচ্ছেন, এক্সামে যদি কখনো কোনো কঠিন কোয়েশ্চেন দেখেন, যে আচ্ছা কোন একটা কোয়েশ্চেন আমি হচ্ছে যে একটু কঠিন লাগতেছে, এটা আমার কমন পড়ে নাই, অলওয়েজ লাস্টে অ্যান্সার করবেন। অলওয়েজ লাস্টে হচ্ছে যে কঠিন কোয়েশ্চেনগুলো অ্যান্সার করবেন। তাহলে যদি আপনার নাও হয়, ওইটার কনফিডেন্সের কারণে বা ওইটার ঝামেলার কারণে আপনার অন্যান্য কোয়েশ্চেনের অ্যান্সার করাটা ওয়েস্ট হয়ে যাবে না বা প্রবলেম্যাটিক হবে না। সো এই হবে আচ্ছা আপনার এক্সাম স্ট্র্যাটেজির পুরোপুরি আইডিয়া। এখন প্রশ্ন আসতে পারে যে ভাইয়া আমি এই আগামী 14 দিন আমি কিভাবে মানে প্রিপারেশন নিব? এই আগামী 14 দিনের প্রিপারেশন যদি তুমি নিতে চাও, তাহলে তুমি এই কয়েকটা জিনিস একটু আমার সাথে ফলো করো। নাম্বার 1, বাবা কোয়েশ্চেন ব্যাংক। বিগত বছরে কোয়েশ্চেন ব্যাংক থেকে হুবহু কোয়েশ্চেন আসছে। এখন এবছর কোয়েশ্চেন টাফ হবে কিনা বা কোয়েশ্চেন ব্যাংক থেকে কতটুকু কমন পড়বে কেউ জানে না, এটা কেউই বলতে পারে না। হাউএভার কোয়েশ্চেন ব্যাংক সলভ করে যাওয়া শুড বি দি মোস্ট এডুকেটেড থিং দ্যাট ইউ ক্যান ডু, এডুকেটেড গেস দ্যাট ইউ ক্যান মেক। অর্থাৎ আপনি এখন কোয়েশ্চেন ব্যাংক যদি সলভ করে যান, তাহলে এখান থেকে মানে কমন পড়ার চান্সেসটা অনেক হাই হবে। নাম্বার 2, যা নতুন পড়া তা 7 দিন আগে শেষ করো। তুমি যা যা নতুন পড়তে চাও, কোন একটা জিনিস ভুলে গেছো, আবার নতুন করে রিভাইজ করতে চাও, 7 দিন আগে শেষ করে ফেলো। লাস্টের 7 দিন জাস্ট করা রিভাইজ, কোনো কিচ্ছু না। এবং যদি কোনো মডেল টেস্ট দিতে হয় সেটাও 7 দিন, লাস্টের 7 দিনের আগেই। লাস্টের 7 দিন কোনো মডেল টেস্ট নাই, লাস্টের 7 দিন খালি বাসায় ঘুমাবা আর পড়বা, এবং যত মাথায় কম টেনশন না যায় সেটা চেষ্টা করবা। যদি এটা করতে পারো তোমার জন্য অনেক লাভজনক। ওকে, পরীক্ষার আগের দিন রাতে কি করবা? পরীক্ষার আগের দিন রাতে 10টার মধ্যে ঘুমা যাওয়ার চেষ্টা করবা, 10টার পরে নো স্টাডি। অনেক আছে ভাই আমার তো টেনশন, আর টেনশন করে কি হবে? টেনশন করে পরীক্ষা চান্স পাবা? পরীক্ষা ভালো করলে টেনশন করে লাভ নেই। সো ঘুমাও, সিম্পল কথা। 10টার পরে নো স্টাডি, ডু নট মানে এটাকে মেন্টালি আস্তে নিজেকে প্রিপেয়ার করো। 10টার পরে কোনো পড়াশোনা করার দরকার নেই, সুন্দর মতো ঘুমায় যাবা, সকালে উঠে আরামে হচ্ছে যে পরীক্ষা দেওয়ার চেষ্টা করবা। অবশ্যই বুয়েট অ্যাডমিশন হলে 2 থেকে 3টা ক্যালকুলেটর ক্যারি করা বেটার। 2টা ক্যালকুলেটর তো মাস্ট ক্যারি করতে হবে, যদি আরো 12 লাগলে আরেকটা নিয়ে যাও। বিকজ অনেক সময় ক্যালকুলেটর মাঝপথে হচ্ছে হ্যাং হয়ে বসে থাকে বা তোমাকে আর সে মানে সাপোর্টটা দেয় না। সো ক্যালকুলেটর যেন নষ্ট হয়ে গেলে তুমি অ্যাটলিস্ট কিছুটা পারো সেটা যেন এনশিওর করে রাখো। বুয়েটে বর্তমানে পানির সমস্যা চলছে, সো বুয়েট ক্যাম্পাসের পানি খেও না, অবশ্যই হচ্ছে পানি ক্যারি করে নিয়ে যেও, ইট উইল হেল্প ইউ আ লট। অবশ্যই ব্যাগে একটা অ্যান্টাসিড,
একটা গ্যাস্ট্রিকের জন্য ইনো এসেট্রা হচ্ছে যে আমাকে ওষুধ ক্যারি করো, একটা নাপা ক্যারি করবা, কারণ যদি হঠাৎ করে জ্বর আসে বা কিছু হয় যেন তুমি অ্যাটলিস্ট ওই সময়টা ওটা খেয়ে কোনো মতে সার্ভাইভ করতে পারো। আর দয়া করে এই লাস্টের 2 সপ্তাহ উল্টাপাল্টা বাইরের জাঙ্ক ফুড টাঙ্ক ফুড খেও না। এই 2টা সপ্তাহ একটু কষ্ট করে, 2টা সপ্তাহ একটু যদি ঠিক মতো মানে ফোকাস রাখতে পারো হয়তো ইউ ক্যান মেক ইট বিগ। সো এই যাবে তোমাদের সব ধরনের আইডিয়াজ। লাস্টের 2 সপ্তাহ আছে, একটু কষ্ট করে পড়াশোনা করলেই ভালো। বেশি হচ্ছে যে তোমাদের নতুন জিনিসপত্র পড়ার দরকার নাই। আইআইটি জেইর কোয়েশ্চেন ব্যাংক এখন সলভ করে এমনিও পারবা না, দরকারও নেই এটা করার। বাবা কোয়েশ্চেন ব্যাংক পড়ো, মেইন বই পড়ো, নোটগুলো পড়ো যেগুলো তুমি অলরেডি বানিয়ে ফেলেছো গত 3 মাসে এই অ্যাডমিশন সিজনের সময়, ইনশাল্লাহ তোমাদের জন্য বেটার হবে। আমি কখনোই তোমাদেরকে এই সাজেশন দিব না বা আমি কখনো এই দোয়া করতে পারবো না যে বাবা তুমি যেন চান্স পাও, বিকজ আমার ভিডিও আমি ধরেও নেই যে আমার ভিডিও 1260, এখন মানে ভিডিও 1300 সিট, 1300 স্টুডেন্টের বেশি কেউ দেখেছে, তারা যদি সবাই দোয়া করি সবাই যেন চান্স হয়, এটা কি সম্ভব? সম্ভব না। সো আমি কখনো অ্যাডমিশন কোচিং গুলোর মতো হচ্ছে যে এখন মানে ভুয়া মোটিভেশন দিতে যাব না, ভুয়া কথাবার্তাও বলবো না। মে দ্য বেস্ট উইন। যে ছেলেটা সবচেয়ে বেশি কষ্ট করেছে, যে ছেলেটা ডিজার্ভ করে, সেই যেন হচ্ছে যে বুয়েটে চান্স পায় এবং সে যেন দেশের ভবিষ্যৎকে উজ্জ্বল করার ক্ষেত্রে কিছুটা অবদান রাখতে পারে। সবার সাথে দেখা হবে এবং বেস্ট অফ লাক।